আসসালামু আলাইকুম, সবাইকে শুভ সকাল। উৎপাদন ব্যবস্থাপনা ও বিপণন প্রথম পত্রের প্রথম অধ্যায়ের তৃতীয় ক্লাসে তোমাদেরকে স্বাগত জানাচ্ছি। তোমরা সবাই ভালো আছো? মারুফ, সিয়াম, অনন, আরমান? হ্যাঁ, আলহামদুলিল্লাহ। হ্যাঁ, ভালো যেন থাকা যায়। আমাদের যেহেতু একটা অস্বাভাবিক পরিস্থিতি বিরাজ করছে সারা পৃথিবী ব্যাপী, সুতরাং আমাদেরকে ছাত্র হিসেবে তোমার প্রথম কাজ পড়াশোনা করা, এটা তোমার প্রথম মানে এবং প্রধান দায়িত্ব। সুতরাং তোমাকে গঠন করতে চাইলে, পড়াশোনা করে নিজেকে প্রতিষ্ঠিত করতে চাইলে তোমাকে হচ্ছে নিয়মানুবর্তিতা সম্পন্ন হতে হবে, নিয়ম মাফিক সব কাজগুলো করতে হবে। তো এখন কথা হচ্ছে যে তোমাদের বাসায় যে আমরা যে লেকচারগুলো দিচ্ছি সেগুলো প্রতিদিনই কাজ প্রতিদিন করবে। একটা ফেলে রাখলেই তখন পরের দিন তোমার কাছে দ্বিগুণ কাজ হবে এবং মনে হবে তোমার কাছে যে আমি পারছি না, পড়াশোনা এত কঠিন কেন। তো কঠিন যেন না হয়, তুমি না বুঝলেও তুমি পড়ে যাবা। যেদিনের যে পড়া সেটা তুমি পড়ে যাবা, না বুঝলেও তোমাকে পড়ে যেতে হবে। ঠিক আছে? পড়ার অভ্যাসটা গড়ে তুললেই অসাধ্য সাধন হয়ে যাবে। তো গত ক্লাসে আমাদের আলোচনা করছিলাম হ্যাঁ, আমাদের দ্বিতীয় পর্ব আলোচনা করেছিলাম উৎপাদন ব্যবস্থাপনা বিপণন প্রথম পত্রের প্রথম অধ্যায় উৎপাদন এর দ্বিতীয় পর্ব। আজকে আমরা আলোচনা করব তৃতীয় পর্ব, উৎপাদনশীলতা এবং তার গাণিতিক সমস্যা। গত ক্লাসে যেটা আলোচনা হয়েছিল, তোমাদেরকে লিখে প্র্যাকটিস করার কথা ছিল। লিখেছো? কে কে লিখেছো? অনেস্টলি বলো, কে কে লিখেছো? জি স্যার, লিখেছি। লিখেছো? সিয়াম? জি স্যার। আচ্ছা, সিয়াম, তোমার পুরো নাম কি? সিয়াম মুনতাসির। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, ওকে। আর কেউ? মারুফ, অলিদ, লিখেছো? স্যার মনে ছিল না, দুঃখিত। দুঃখিত না, পরের দিন থেকে লিখবে। জি স্যার, ইনশাআল্লাহ। আচ্ছা, আমি যে হোমওয়ার্কটা আমি গ্রুপে আপলোড দিয়েছি সেটা কি তুমি ডাউনলোড করে নিয়েছিলা ছবিটা? জি স্যার, আমাকে বলছেন? না না, ছবিটা কি তুমি ডাউনলোড করে নিয়েছিলে যেটা গ্রুপে দেওয়া হয়েছিল হোমওয়ার্ক? স্যার হোমওয়ার্ক জানতাম, বাট রুটিন চেক করতে মনে ছিল না, তাই করতে পারিনি। আচ্ছা, উৎপাদন আমি যে ব্যবস্থাপনা ছবিটা গ্রুপে দেই সেটা তোমরা ডাউনলোড করে নেবে। প্রতিদিন যেদিন যে পড়া, সেই পড়ার ইয়াটুকু স্ক্রিনশট কি দেওয়া আছে সেটা তোকে দেখে তোমরা কমপ্লিট করে ক্লাসে বসবে। অন্ততপক্ষে আমার ক্লাসে তো আমি এটা করছি, তো তোমরা সেটাকে ভালোটুকু নাও। বা কোনো বাড়তি আরো কোনো পরামর্শ যদি থাকে যে স্যার একটু সিস্টেম চেঞ্জ করলে ভালো হয়, সেটা করতে পারো, আমাকে বললে আমি দেখব। তো উৎপাদন কাকে বলে, কে বলবে? উৎপাদন, মারুফ বলো, উৎপাদন কাকে বলে? স্যার কোনো কিছু হ্যাঁ বলো। স্যার কোনো কিছু তৈরি করার প্রক্রিয়াকে উৎপাদন বলা হয়। আচ্ছা, তাই না? সামি বলো, উপযোগের প্রকারভেদ গুলো কি কি? উপযোগের প্রকারভেদ। সিয়াম? স্যার উপযোগের প্রকারভেদ 5টি। হ্যাঁ, কি কি বাবা? স্থানগত উপযোগ, সময়গত উপযোগ, সত্যগত উপযোগ, রূপগত, আর হচ্ছে সত্যগত উপযোগ। ওকে। আর হচ্ছে কৃষি খাত কাকে বলে? কৃষি খাত। অলিদ, কৃষি খাত। স্যার কৃষির মাধ্যমে যে সব পণ্য আমরা উৎপাদন করে থাকি, সেগুলো কিভাবে উৎপাদন হয়? মাটি, পানি, বায়ু, মাটি, পানি, সার, বীজ ইত্যাদি ব্যবহার করে যা উৎপাদন করা হয় তাই হচ্ছে সেই খাতকে বলা হয় কৃষি খাত। ওকে। এরপর হচ্ছে উৎপাদনশীলতা, কে বলতে পারবে? গত ক্লাসের আলোচনা ছিল উৎপাদনশীলতা। একটি সংগঠনের সম্পদ ব্যবহার করে যে পণ্য বা সেবা উৎপাদন স্তর অর্জিত হয় তাকে উৎপাদনশীলতা। না, অলিদ আরেকটু বলো। অনন বলো তো দেখি, উৎপাদনশীলতা কাকে বলে?
স্যার, উৎপাদনের উপকরণ ব্যবহার করে আমরা মানে এই পরিমাণ মানে যেই পরিমাণের সেবা উৎপাদিত হয় তার অনুপাতকে উৎপাদনশীলতা বলে। উৎপাদনশীলতা বলে, রাইট। কিন্তু তুমি অনুপাত কার কার অনুপাত, কিসের কিসের অনুপাত? স্যার, স্যার শ্রমের অনুপাত, মূলধনের অনুপাত, তারপর তুমি গত ক্লাসে উৎপাদিত ছিলা পণ্য না? ব্যবহৃত উপাদান। গতকালকে ছিলা অনন? না স্যার, আমি গতকালকে ছিলাম না। ছিলা না। আহ, হচ্ছে উৎপাদনের মৌলিক উপকরণগুলো কি 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 উপকরণের কথা বলেছি? আরমান বলো। রাদিত, আরমান। উৎপাদনের উপকরণগুলো হচ্ছে শ্রম, মূলধন মানে অর্থ, কাঁচামাল, যন্ত্রপাতি। এই চারটি হচ্ছে উপকরণ। এই চারটি উপকরণের আলাদা আলাদা অনুপাত উৎপাদনের সাথে। আজকের আলোচনার বিষয় হচ্ছে পর্ব 3, উৎপাদনশীলতার উপর প্রভাব বিস্তারকারী উপাদানসমূহ, উৎপাদনশীলতা বৃদ্ধির উপায়, উৎপাদনশীলতার গাণিতিক সমস্যা। এত সুন্দর প্রশ্ন, এগুলো তুমি দেখেই বুঝতেছো যে এর উত্তরগুলো কি হবে। চলো আমরা তাও আলোচনা করি। উৎপাদনশীলতা কাকে বলে? যে উৎপাদিত পণ্য এবং উৎপাদনে ব্যবহৃত উপাদান এর অনুপাতকেই উৎপাদনশীলতা বলে। অর্থাৎ যা আউটপুট হবে, যা আউটপুট করতে যা ইনপুট করা হয়েছে, এই দুটোর অনুপাতই হচ্ছে আমাদের উৎপাদনশীলতা, প্রোডাক্টিভিটি। কোন নির্দিষ্ট মানের পণ্য এবং তা উৎপাদনে যে সকল উপাদান ব্যবহার করা হয়েছে তার অনুপাতকে উৎপাদনশীলতা বলে। আমরা উৎপাদন করতে শ্রম ব্যবহার করি, অর্থাৎ শ্রম মানুষজন পরিশ্রম করে, তারপরে যন্ত্রপাতি ব্যবহার করা হয়, টাকা লাগানো হয়, কাঁচামাল ব্যবহার করা হয়। এগুলো হচ্ছে আমাদের উৎপাদনের উপকরণ। তো এই উপকরণগুলো ব্যবহার করে আমরা কিছু উৎপাদন করি। তো এইগুলোর অনুপাত, এই দুটার অনুপাত বা ভাগফল, এটাই হচ্ছে আমাদের উৎপাদনশীলতা। ভাগফল যত বৃদ্ধি পাবে, প্রতিষ্ঠানের উৎপাদনশীলতা তত বৃদ্ধি পাবে এবং প্রতিষ্ঠানের জন্য তত ভালো, ইতিবাচক দিক। তো এই উৎপাদনশীলতা আমরা দেখলাম শ্রমের উৎপাদনশীলতা আছে, অর্থের উৎপাদনশীলতা আছে বা মূলধনের উৎপাদনশীলতা আছে, যন্ত্রের উৎপাদনশীলতা, কাঁচামালের উৎপাদনশীলতা। এটা হচ্ছে 4টা মৌলিক উৎপাদনশীলতা। এর বাইরে আছে আরো 2টা, মোট উৎপাদনশীলতা এবং কি আর্থিক উৎপাদনশীলতা। আর্থিক উৎপাদনশীলতা। তাহলে এই মোট উৎপাদনশীলতা, আর্থিক উৎপাদনশীলতা, যন্ত্রের উৎপাদনশীলতা, অর্থের উৎপাদনশীলতা, এই যে মূলধনের উৎপাদনশীলতা, এগুলো আমরা কিভাবে নির্ণয় করতে হয় তার সূত্র আমরা দেখিয়েছি, ঠিক না? বলো তো দেখি। গতকাল সূত্রগুলো লিখে প্র্যাকটিস করেছো কি কেউ কেউ? কে কে লিখে প্র্যাকটিস করেছো? আচ্ছা, তোমরা একটু লিখো তো, এই উৎপাদনশীলতার গুলো লিখো একটু। সবাই ভিডিও অন করো, ভিডিও অন করো। তোমাদেরকে সময় হচ্ছে 1.5 মিনিট সময় দেওয়া হলো উৎপাদনশীলতার সূত্রগুলো লিখবার জন্য। সবাই ভিডিও অন করো। অনন, তোমার বাসায় ওয়াইফাই আছে, তারপরেও কেন ভিডিও অফ কেন? লিখে দেখাও উৎপাদনশীলতার প্রকারভেদের সূত্রগুলো, লিখে দেখাও। অলিদ, মারুফ, অনন, আরমান, হ্যাঁ লিখে দেখাও। স্যার এগুলো লিখবে যে যন্ত্রের উৎপাদনশীলতা, কাঁচামালের উৎপাদনশীলতা, এগুলো? এটাই যন্ত্রের উৎপাদনশীলতা। সময় তোমাদেরকে 1.5 মিনিট দেওয়া হলো, খুব দ্রুত। ক্যামেরা তোমার দিকে ফেস করলেই হবে, তাক করলেই হবে। হ্যাঁ, ক্যামেরা নিজের দিকে তাক করে রাখবা। প্রথমে যন্ত্রের উৎপাদনশীলতা লেখো, তারপরে শ্রমের উৎপাদনশীলতা। তুমি যদি না দেখে পারো তাহলে লিখো, যদি না দেখে না পারো তাহলে প্রয়োজনে একবার দেখে তারপরে দেখে লেখো, না দেখে লেখো। একবার দেখো তারপর না দেখে লিখো, তবু লিখতে হবে। এই মারুফ, তোমাকে দেখতে পাচ্ছি না।
কেউ যদি দেখে লিখতে চায় লেখো, অসুবিধা নেই, কিন্তু সেটা জন্য লেখার সাথে সাথেই মুখস্থ হয়ে যায়। হ্যাঁ লিখো। আরমান, লিখছো না কেন? লিখছো? স্যার এখানে যেটা অথবা দিয়ে দেওয়া, হ্যাঁ লিখো। এটা হ্যাঁ কি অথবা হচ্ছে সেম টু একটা সেম? দুটি, একটা একক দিয়ে ইউনিট দিয়ে আর একটা হচ্ছে মূল্য দিয়ে। একটা একক দিয়ে একটা মূল্য দিয়ে, যেখানে একক মূল্য আছে দুটাই লিখো। আচ্ছা, কার হয়েছে? অলিদের? জি স্যার। হ্যাঁ অলিদ, বলো তো দেখি কি লিখেছো। যন্ত্রের উৎপাদনশীলতা সমান সমান মোট উৎপাদনের একক এবং মোট শ্রম ঘন্টা, তারপরে আরেকটা। না যন্ত্র ঘন্টা। হ্যাঁ যন্ত্র ঘন্টা। আরেকটা। তারপর মোট শ্রমের উৎপাদনশীলতা হলো মোট উৎপাদনের একক এবং মোট শ্রম ঘন্টা। আর কাঁচামালের উৎপাদনশীলতা হলো মোট উৎপাদনের মূল্য ভাগ মোট ব্যবহৃত কাঁচামাল। মূলধনের মোট উৎপাদনশীলতা ব্যবহৃত হলো মোট কাঁচামালের আয় মূল্য। তুমি ভাগ। যদি মূল্যকে শোনো, মূল্যকে মূল্য দিয়ে ভাগ করতে হয়, একককে একক দিয়ে ভাগ করতে হয়। একককে আচ্ছা মূল্য দিয়ে আচ্ছা, নয়, হ্যাঁ, বা হ্যাঁ হ্যাঁ স্যার, মূল্যকে মূল্য একক দিয়ে মূল্য নয়। মূল্য হ্যাঁ হ্যাঁ, এটা। মূল্য হবে। তারপরে মূলধনের উৎপাদনশীলতা হলো মোট আয় ভাগ মোট মূলধন। মোট আয় ভাগ মোট মূলধন, মোট অর্থাৎ মূলধনের পরিমাণ, উৎপাদিত পণ্যের আর্থিক মূল্য ভাগ মোট ব্যবহৃত মোট মূলধন। মূলধনের। এটা একটা বিষয়। হ্যাঁ। আর্থিক মূল্যটা কি হবে? আর্থিক উৎপাদনশীলতা হ্যাঁ, লিখেছো? সংযোজিত মূল্য হ্যাঁ ভাগ ভাগ। রূপান্তর মূল্য। গুড। আচ্ছা, রূপান্তর মূল্য। গুড, অলিদ হয়েছে, টিক দিয়ে দাও। এরপরে সিয়াম বলো, আচ্ছা স্যার। লেখা হয়ে থাকলে। বারমান। স্যার কোনটা বলবো? সবগুলো? হ্যাঁ সিয়াম বলো। সবগুলো বলবো নাকি? হ্যাঁ সবগুলো কি লিখেছো বলো। স্যার শ্রমের উৎপাদনশীলতা হচ্ছে উৎপাদিত পণ্য, না মোট উৎপাদন একক ভাগ মোট শ্রম ঘন্টা। আচ্ছা তারপরে তারপর যন্ত্রের উৎপাদনশীলতা ইকুয়ালস টু মোট উৎপাদন একক ডিভাইডেড বাই যন্ত্র ঘন্টা। আচ্ছা তারপরে কাঁচামাল উৎপাদনশীলতা ইকুয়ালস টু মোট উৎপাদনের মূল্য ডিভাইড বাই মোট ব্যবহৃত কাঁচামালের মূল্য। হ্যাঁ তারপর মূলধনের উৎপাদনশীলতা হচ্ছে ইকুয়ালস টু মোট আয় ডিভাইডেড বাই মোট মূলধন। আচ্ছা ওকে। অনন। জি স্যার। স্যার সরি স্যার, আমার ফোনে চার্জ শেষ হয়ে গিয়েছিল। হ্যাঁ হ্যাঁ বলো। স্যার ফোনে চার্জ শেষ হয়ে গেছিল স্যার, সরি। তুমি লিখেছো? লিখেছো? জি স্যার লিখেছি। হ্যাঁ বলো দেখি, শেষের তিনটা লিখো, বলো শেষের তিনটা। আর্থিক উৎপাদনশীলতা, মোট উৎপাদনশীলতা কি? স্যার আমি তো স্যার একটা সূত্রই পেয়েছি, ওইটাই লিখেছি যে উৎপাদন ডিভাইডেড বাই উপকরণ। উৎপাদন ডিভাইডেড বাই উপকরণ, এটাই শেষ? আর নেই? জি স্যার, আমি তো এই একটাই পেয়েছি। আচ্ছা আরমান বলো। রাদিত আরমান। শুনতে পাচ্ছি না, হেডফোন। আচ্ছা আরমানেরটা শুনতে পাচ্ছি না। আচ্ছা আরমানেরটা ঠিক আছে, আরমান দেখাও তো দেখি, এরকম করে দেখাও। হোমওয়ার্কটা শুধু ও দেখাও। স্যার পেয়েছি 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 স্যার, স্যার লিখে দেখাচ্ছে এখানে স্যার। আচ্ছা হ্যাঁ ঠিক আছে, ওকে। মারুফ লিখেছো? মারুফ বললা? স্যার শ্রমের উৎপাদনশীলতা সূত্র হচ্ছে মোট উৎপাদনের মূল্য ডিভাইডেড বাই মোট শ্রমের মূল্য। যন্ত্রের উৎপাদনশীলতার সূত্র হচ্ছে মোট উৎপাদনের মূল্য ডিভাইডেড বাই মোট যন্ত্রপাতি বাবদ ব্যয়। হ্যাঁ হ্যাঁ। কাঁচামাল
উৎপাদনশীলতার মূল্য সূত্র মোট উৎপাদনের মূল্য ডিভাইডেড বাই মোট ব্যবহৃত কাঁচামালের মূল্য। আচ্ছা মূলধনের উৎপাদনশীলতা ইজ ইকুয়াল টু মোট উৎপাদনের মূল্য ডিভাইডেড বাই মোট মূলধনের পরিমাণ। আচ্ছা ঠিক আচ্ছা, আছে মোট ওকে উৎপাদন হ্যাঁ আর্থিক মূল্যটা বলো দেখি আর্থিক উৎপাদনশীলতা সংযোজিত মূল্য ডিভাইডেড বাই রূপান্তর মূল্য। আচ্ছা সংযোজিত মূল্য ডিভাইডেড বাই রূপান্তর মূল্য। ওকে আজকের আলোচনার বিষয়বস্তু হচ্ছে আমাদের উৎপাদনশীলতার উপর প্রভাব বিস্তারকারী উপাদান, অর্থাৎ উৎপাদনশীলতা বাড়ে কমে এই দুটার উপর কিছু কিছু প্রভাব বিস্তার করে। তোমাদেরকে একটু বলি, আচ্ছা বলো দেখি শ্রমিক কর্মচারীরা যদি দক্ষ হয়, শ্রমিক কর্মচারীরা যদি দক্ষ হয় তাদের দ্বারা উৎপাদন বাড়বে নাকি কমবে? পারবে। সবাই কি একই রকম মনে করে যে উৎপাদন বাড়বে? স্যার আরেকবার বলেন একটু। যদি শ্রমিক কর্মচারীরা দক্ষ হয় তাহলে উৎপাদন বাড়বে না কমবে? স্যার অবশ্যই বাড়বে। অবশ্যই বাড়বে। ব্যবহৃত কাঁচামালের পরিমাণ, ব্যবহৃত কাঁচামাল যদি 1 নম্বর হয়, মানসম্মত হয়, তাহলে উৎপাদন বাড়বে না কমবে? পারবে স্যার। হ্যাঁ বাড়বে। বাড়বে। আর যদি 2 নম্বর কাঁচামাল ব্যবহার করা হয় বাড়বে না, উৎপাদন নষ্ট হবে। উৎপাদন কমবে, অপচয় বেশি হবে তখন। তারপরে হচ্ছে যদি মেশিন, আধুনিক মেশিন যন্ত্রপাতি হয় তাহলে উৎপাদন বাড়বে না কমবে? পারবে স্যার। বাড়বে। আর যদি আমাদের সেকেন্ড মেশিন বা যন্ত্রপাতি ব্যবহার করা হয় উৎপাদন স্যার চাহিদা মতো হবে না। হ্যাঁ উৎপাদন যে প্রক্রিয়া রয়েছে সেটা আধুনিক প্রক্রিয়া যদি প্রয়োগ করা হয় তাহলে উৎপাদন বাড়বে না কমবে? বাড়বে স্যার। আর উৎপাদন বাড়লে উৎপাদনশীলতা বাড়বে না কমবে? স্যার উৎপাদনশীলতা বাড়বে। তাহলে আমাদের সেই বিষয়গুলোই এখানে বলছে যে প্রভাব, কি প্রভাব? উৎপাদনশীলতার কখন বৃদ্ধি পাবে কখন হ্রাস পাবে, ঠিক আছে, এই বিষয়গুলোই আমাদের এখানে প্রভাব বিস্তারকের উপাদান। তাহলে দেখো কর্মীদের দক্ষতা, ব্যবহৃত যে সকল শ্রমিক কর্মচারী উৎপাদনের কাজে নিয়োজিত রয়েছে সেই সকল শ্রমিক কর্মচারীরা যদি কাজে দক্ষ হয়, অর্থাৎ দক্ষতা সম্পন্ন হয়, ঠিক আছে, দক্ষতা বলতে অল্প বিনিয়োগ করে ম্যাক্সিমাম আউটপুট করা, অল্প ইনপুট করে ম্যাক্সিমাম আউটপুট করা, ঠিক আছে, অপচয় কম হওয়া, অল্প সময় ব্যবহার হওয়া, অল্প শ্রম দিয়েই আমাদের টার্গেট অর্জন করা, এটাই হচ্ছে দক্ষতা। তো কর্মীদের যেমন দক্ষতার বিষয়টি আরেকটি বলি, যে দুজন ব্যক্তিকে টাইপ করতে দেয়া হলো, একজন মিনিটে 30টা টাইপ করে, একজন মিনিটে 10টা টাইপ করে, কে বেশি দক্ষতা সম্পন্ন? স্যার যে 30টা টাইপ করে, যে 30টা টাইপ করে সে বেশি দক্ষতা সম্পন্ন মিনিটে। দেখো মিনিট ঠিক আছে, ও 1 মিনিট পেয়েছে, ও 1 মিনিট পেয়েছে, দুজনেই 1 মিনিট করে পাওয়ার পরেও কিন্তু সময় 1 মিনিট ব্যবহার করে সে 30টা টাইপ করেছে একজন, আরেকজন 10টা টাইপ করেছে। নিশ্চয়ই যিনি 30টা টাইপ করেছেন তিনি বেশি দক্ষতা সম্পন্ন এবং তার উৎপাদনশীলতাও বেশি। তো প্রতিষ্ঠানের উৎপাদনশীলতা যত বৃদ্ধি পাবে হচ্ছে তো সেটা প্রতিষ্ঠানের জন্য তত লাভজনক, তাই না? তার মানে আমরা দেখলাম যে যে 30টা টাইপ করেছে সে আর যে 10টা টাইপ করেছে, যে 10টা টাইপ করেছে তার 3 গুণ, 3 জন ব্যক্তির সমান উৎপাদন করেছে একজন ব্যক্তি, তাই না? তাহলে এই ব্যক্তিদেরকে আমরা দক্ষতা সম্পন্ন ব্যক্তি বলবো। তারপরে হচ্ছে এরা দক্ষতায় উৎপাদনশীলতায় প্রভাব বিস্তার করে, ইতিবাচক প্রভাব বিস্তার করে। ব্যবস্থাপকীয় দক্ষতা, যে সকল ব্যবস্থাপনায় যারা থাকবে ব্যবস্থাপকরা যদি দক্ষ হয় তাহলে উৎপাদন বাড়বে, আর যদি অদক্ষ হয় তাহলে উৎপাদন কমবে। উৎপাদন বৃদ্ধি পালে উৎপাদনশীলতা বৃদ্ধি পাবে। উৎপাদন প্রক্রিয়া সরাসরি মানে পণ্য উৎপাদন করে না স্যার, ওরা তো আর মানে বাকিদের মতো পণ্য, শ্রমিকদেরকে দিয়ে উৎপাদন করায়, কিন্তু ব্যবস্থাপকদের দক্ষতার উপরে নির্ভর করছে প্রতিষ্ঠানের সফলতা। অর্থাৎ শ্রমিক কর্মচারীরা হচ্ছে উৎপাদনের ক্ষেত্রে ব্যবহৃত একটি উপকরণ, এই উপকরণকে প্রপারলি কাজে লাগানোর জন্য আমাদের ব্যবস্থাপকদের দক্ষ হতে হবে, আর নিয়ন্ত্রণ করে স্যার। হ্যাঁ তারা যেহেতু পরিচালনা করে সুতরাং পরিচালকদের দক্ষ হতে হবে। পরিচালকরা অদক্ষ হলে উপকরণগুলো সঠিকভাবে ব্যবহার হবে না। এরপর হচ্ছে উৎপাদন প্রক্রিয়া। উৎপাদন প্রক্রিয়া হচ্ছে আধুনিক প্রক্রিয়া এবং সেকেলে প্রক্রিয়া। যদি আধুনিক প্রক্রিয়া ব্যবহার করা হয়, হ্যাঁ আধুনিক পদ্ধতি প্রয়োগ করা হয় তাহলে আমাদের উৎপাদন বৃদ্ধি পাবে, আর যদি আধুনিক পদ্ধতি ব্যবহার করা না হয় তাহলে উৎপাদন হ্রাস পাবে। আর উৎপাদন হ্রাস পাওয়া মানে উৎপাদনশীলতা হ্রাস পাওয়া। প্রক্রিয়া বলতে যেমন হচ্ছে যে তোমাদেরকে যখন এখন একটা প্রক্রিয়া পড়াচ্ছি, তোমাদেরকে একটা অনলাইনে পড়ানো হচ্ছে, এটা একটা প্রক্রিয়া। তোমাদেরকে সরাসরি সামনে এসে ক্লাস নিচ্ছি, এটা একটা প্রক্রিয়া। আবার ব্যাংকে গেলে হ্যাঁ যোগাযোগ করার ক্ষেত্রে চিঠিপত্র একটা প্রক্রিয়া, যোগাযোগের ক্ষেত্রে মোবাইল ফোন একটি প্রক্রিয়া, কি তাই না? তাহলে তুমি যে প্রক্রিয়ায় যোগাযোগ করো না কেন, সে কোন প্রক্রিয়ায় তুমি বেশি সময় বেশি লোকদের সাথে যোগাযোগ করতে পারবে, চিঠিতে নাকি মোবাইলে? বলো তো দেখি। মোবাইল। নিশ্চয়ই মোবাইলে। এখন কোন প্রক্রিয়া উৎপাদন করছে তার উপর ডিপেন্ড করবে উৎপাদন এবং উৎপাদনশীলতা। এরপর উৎপাদনের স্তর, আমরা দেখি যে উৎপাদনের স্তর হচ্ছে ক্ষুদ্র স্তর, মাঝারি স্তর,
উচ্চ স্তর বা বৃহৎ স্তর রয়েছে। আমরা এগুলোর প্রকারভেদ দেখব। তো ক্ষুদ্র স্তর যদি এখন প্রতিষ্ঠান কোন স্তরে উৎপাদন করবে সেটা কিন্তু তার উপর নির্ভর করবে প্রতিষ্ঠান উৎপাদনশীলতা। ঠিক আছে? এরপর হচ্ছে কারিগরি উপাদান। কারিগরি উপাদান মানে হচ্ছে যে সকল যন্ত্রপাতি ব্যবহার করা হচ্ছে উৎপাদনের ক্ষেত্রে সেগুলো আমরা আধুনিক না সেকেলে পুরাতন। যদি আধুনিক যন্ত্রপাতি প্রয়োগ করা হয় তাহলে উৎপাদন বৃদ্ধি পাবে, আর যদি পুরাতন যন্ত্রপাতি ব্যবহার করা হয় তাহলে উৎপাদন হ্রাস পাবে। কি ঠিক আছে না? আর উৎপাদন বৃদ্ধি মানে উৎপাদনশীলতা বৃদ্ধি। এরপর হচ্ছে উৎপাদনশীলতার তারপর অর্থ। দেখো, পর্যাপ্ত পরিমাণ অর্থ যদি থাকে তাহলে উৎপাদনের ক্ষেত্রে উৎপাদনে কোনো হ্যাম্পার হবে না। আচ্ছা, যদি অর্থের অভাব থাকে তাহলে বড় দিকে মাঝখানে উৎপাদন ব্যাহত হবে নাকি চলমান থাকবে? ব্যাহত হবে। ব্যাহত হবে। ব্যাহত হওয়া মানে চলতি মূলধনটাই তো মেন। রাইট, হ্যাঁ, চলতি মূলধন মেইন। তো এই চলতি মূলধনের অভাব যদি থাকে, অর্থাৎ পর্যাপ্ত অর্থের অভাব হয়, তাহলে উৎপাদন থেমে যাবে, উৎপাদনশীলতাও কমে যাবে। এরপরে হচ্ছে তাহলে আমাদের উৎপাদন পর্যাপ্ত অর্থ রাখতে হবে। ব্যবহৃত কাঁচামাল, তাহলে আমাদের পরের প্রশ্নের উত্তর সে একবারে হয়ে যাচ্ছে। ব্যবহৃত কাঁচামাল অর্থাৎ যে সকল কাঁচামাল ব্যবহার করে আমরা উৎপাদন করছি, এই সকল কাঁচামাল আমাদের হচ্ছে 1 নম্বর কাঁচামাল না 2 নম্বর কাঁচামাল, অর্থাৎ মানসম্মত নাকি মানহীন কাঁচামাল। যদি মানসম্মত কাঁচামাল ব্যবহার করা হয় উৎপাদন ক্ষেত্রে আমাদের অপচয় কম হবে, শ্রমিকরা স্বাচ্ছন্দ্যবোধ ফিট করবে, পণ্যের কোয়ালিটি ভালো হবে, তাহলে এখানে উৎপাদনশীলতা বৃদ্ধি পাবে। আর যদি কাঁচামাল হচ্ছে 2 নম্বর কাঁচামাল ব্যবহার করা হয় সেই ক্ষেত্রে দেখবে যে হচ্ছে উৎপাদনের ক্ষেত্রে অপচয় হচ্ছে, শ্রমিকরা স্বাচ্ছন্দ্যবোধ ফিল করছে না, সময় বেশি লাগছে, পণ্যের কোয়ালিটি ভালো হচ্ছে না, আলটিমেটলি এগুলো বিক্রি করে উৎপাদন ওই তেমন একটা লাভবান হওয়া যাবে না। তাহলে এই কাঁচামালগুলোর উপর ডিপেন্ড করছে আমাদের উৎপাদনশীলতা এবং উৎপাদন। ঠিক আছে না? তারপর হচ্ছে প্রাকৃতিক উপাদান। তোমরা জানো যে প্রাকৃতিক উপাদানগুলো কি? আমাদের যা উৎপাদন করি তার সবকিছু প্রকৃতি থেকে আসে, কি তাই না? তার সবকিছু প্রকৃতি থেকে আসে না? যেমন মাটি, পানি, বায়ু। মাটি ধরো যে উর্বর হয় তাহলে সেখানে যা আমরা ফসল ফলাই সেগুলো উৎপাদন বৃদ্ধি পাবে। আবার যে সকল মাটি অনুর্বর সেখানে অনেক বেশি ইনপুট করতে হয় কিন্তু আউটপুট খুব বেশি হয় না, কি তাই না? আমাদের দেশের মাটি সোনার চেয়েও খাঁটি, এখানে যাই বীজ বপন করানো হয় সেটাই ফলে, কিন্তু মরুভূমিতে অনেক ইনপুট করতে হয় তারপরে আউটপুট অল্প আসে। তো আমরা বলতে চাচ্ছি প্রাকৃতিক উপাদান অর্থাৎ বৃষ্টি, আবহাওয়া, তারপর হচ্ছে পানি, মাটির উর্বরতা শক্তি, জলবায়ু, সূর্যালোক ইত্যাদি প্রাকৃতিক উপাদান। এই প্রাকৃতিক উপাদানের প্রাচুর্যতা যেখানে বেশি সেখানে উৎপাদন বেশি, উৎপাদনশীলতা বেশি। পৃথিবীর কোন কোন দেশে 6 মাস অন্ধকার, 6 মাস শীত আর 6 মাস হচ্ছে গরম, তাই না? ঠিক কিনা বলো তো দেখি? তো এই জায়গাগুলোতে যেখানে সূর্যালোক পৌঁছায় না সেখানে কি উৎপাদন ভালো হয় বলো তো দেখি? না। তার মানে হচ্ছে সেখানে উৎপাদনও হয় না, উৎপাদনশীলতা হয় না। সরকারি বিধিবিধান, অনেক সময় সরকার কি করে উৎপাদনের ক্ষেত্রে বিধিনিষেধ আরোপ করে থাকে। যদি সরকারি বিধিবিধান যদি উৎপাদনের ক্ষেত্রে অনুকূল হয় তাহলে উৎপাদন বাড়ানো সম্ভব, উৎপাদনশীলতা বৃদ্ধি পাবে। আর যদি সরকারি বিধিবিধান আমাদের উৎপাদনের ক্ষেত্রে বাধার সম্মুখীন করে তাহলে উৎপাদন বেশি বাড়ানো যায় না, উৎপাদনশীলতাও তেমন একটা বৃদ্ধি পায় না, কি তাই না? যেমন অনেক পণ্যের প্রতি সরকারি বিধিনিষেধ আছে যে বেশি উৎপাদন করা যাবে না, বেশি উৎপাদন না হলে তো উৎপাদনশীলতা বৃদ্ধি পাবে না। বিন্যাস মানে হচ্ছে সাজানো গোছানো। তুমি যেখানে পণ্য উৎপাদন করছো, যে জায়গায় পণ্যটি উৎপাদন করছো সেই জায়গার অর্থাৎ সেই অফিসের ডেকোরেশন, তারপর হচ্ছে যে প্রতিষ্ঠানের সাজানো গোছানো অবকাঠামো ইত্যাদির উপর ডিপেন্ড করে প্রতিষ্ঠানের উৎপাদনশীলতা। তোমরা কি এটা কি জানো? বিন্যাস আমরা 10ম অধ্যায় পড়বো, এই প্রথম পত্রে 10ম অধ্যায় পড়বো বিন্যাস নিয়ে। এরপরে কার্যপরিবেশ, উন্নত কার্যপরিবেশ উৎপাদন বৃদ্ধি করে আর উৎপাদনশীলতাও বৃদ্ধি করে। কার কোনো প্রশ্ন আছে এই দুটো জায়গা থেকে? নো। তোমরা কি বুঝেছো? পরীক্ষার সিলেবাস কি স্যার এই সাবজেক্টের? হ্যাঁ স্যার মূল্যায়ন পরীক্ষার সিলেবাস? হ্যাঁ, মূল্যায়ন পরীক্ষার আপাতত সিলেবাস দেওয়া হয়েছে প্রথম অধ্যায় দ্বিতীয় অধ্যায়, এটা বাড়তেও পারে। স্যার মূল্যায়ন পরীক্ষাটা কিভাবে হবে? এটা এমসিকিউ টাইপের প্রশ্ন হবে সম্ভবত। অনলাইনে হবে? হ্যাঁ, অনলাইনে হবে। এরপর শুধু কি উৎপাদনশীলতা তাহলে বিন্যাস ব্যবস্থাটা একটু বুঝিয়ে দিন। হ্যাঁ বিন্যাস ব্যবস্থা। বিন্যাস মানে হচ্ছে সাজানো। তোমার রুমটাতে তুমি কিভাবে তুমি সাজিয়েছো, বেডটা কোথায় বসিয়েছো, পড়ার টেবিলটা কোথায় বসিয়েছো। পড়ার টেবিলটা যদি একটা আলোকিত জায়গায় না হয় তুমি অল্প একটু পরেই তুমি ক্লান্ত হয়ে যাবো, মন চাইবে না। আর যদি সুন্দর একটা আলোকিত জায়গা হয় তাহলে তুমি সেখানে অনেকক্ষণ ধরে পড়তে পারবে।
তাই না? এরকম। আবার তুমি রুমটাকে কিভাবে গুছিয়েছো সেখান তার উপর ডিপেন্ড করবে তোমার প্রতিষ্ঠানে তোমার রুমের মালামালগুলো কিভাবে সাজানো হয়েছে, যে কাজ করছো সে কাজে স্বাচ্ছন্দ্যবোধ ফিল করবে কি করবে না, ইত্যাদি বিষয়গুলো আমাদের ডিপেন্ড করবে। আচ্ছা স্যার, ঠিক আছে? থ্যাংক ইউ। এজন্যই আমরা যেখানে পড়ি, আমরা যেখানে ঘুমাই তার আশেপাশে জানালা রাখা হয়। আবার যদি জানালা না থাকে তাহলে তোমার গরম লাগবে, তুমি কাজ করতে স্বাচ্ছন্দ্যবোধ ফিল করবে না বা ঘুমাতেও স্বাচ্ছন্দ্যবোধ ফিল করবে না, তাই না? এরকম ঠিক মনে করবে কিনা? জি স্যার। রাইট। তাহলে পড়াশোনায় মনোযোগ হবে না, রাতে ঘুমও হবে না, এই যে বিষয়গুলো। তাহলে উৎপাদনশীলতা তুমি কিভাবে বৃদ্ধি পাবে? ব্যবস্থাপনার মনোভাব উন্নত হতে হবে, উন্নত কাঁচামাল ব্যবহার করতে হবে, আধুনিক যন্ত্রপাতি ব্যবহার করতে হবে, যেখানে উৎপাদন হচ্ছে তার বিন্যাস সুবিন্যস্ত হতে হবে, কর্মীরা যারা আছে তারা যদি অদক্ষ হয় তাদের প্রশিক্ষণ দিয়ে দক্ষ করে গড়ে তুলতে হবে, কর্মীদেরকে কাজে উৎসাহ দিতে হবে, অর্থাৎ প্রেরণা দিতে হবে, তাদেরকে মাঝে মাঝে কি করতে হবে? প্রশংসা করতে হবে, আর্থিক সুযোগ সুবিধা দিতে হবে, বোনাস দিতে হবে, পদোন্নতি দিতে হবে, ইত্যাদি দিলে কি শ্রমিকরা উৎসাহিত হবে কি হবে না? স্যার উৎসাহিত হবে। উৎসাহিত হলে তারা কি তারা ফুল ডেডিকেটেড হবে নাকি প্রতিষ্ঠানের প্রতি ফাঁকি দিবে? ডেডিকেটেড হবে। হ্যাঁ, ডেডিকেটেড হবে। তারপরে সরকারি বিধিবিধান যদি আমাদের অনুকূলে আসে তাহলে উৎপাদনশীলতা বৃদ্ধি পাবে। পর্যাপ্ত অর্থের সংস্থান রাখতে হবে, কাম্য উৎপাদন স্তর নির্ণয় করতে হবে। কাম্য উৎপাদন স্তর মানে হচ্ছে যে কাম্য উৎপাদন স্তর হচ্ছে এমন একটি স্তর যে পরিমাণ পণ্য উৎপাদন করলে প্রতিষ্ঠানের গড় উৎপাদন খরচ সর্বনিম্ন হয়। প্রতিষ্ঠানের গড় উৎপাদন খরচ কি হয়? সর্বনিম্ন হয়। যেমন তোমাদেরকে সর্বনিম্ন কেমন তোমাদেরকে বুঝাই, যেমন ধরো যে 50টি পেন উৎপাদন করলে প্রতি পেনের উৎপাদন খরচ 6 টাকা হয়। 70টি উৎপাদন করলে প্রতি পেনের উৎপাদন খরচ 5 টাকা হয়। কমেছে না? বলো তো দেখি। উৎপাদন বাড়িয়েছে, পাশে গড় উৎপাদন খরচ কমেছে। আবার 80টি পেন উৎপাদন করলে গড় উৎপাদন খরচ 4 টাকা হয়, কিন্তু 90টা পেন উৎপাদন করলে গড় উৎপাদন খরচ আবার বেড়ে গিয়ে 5 টাকা হয়। এবার বলো দেখি কাম্য উৎপাদন স্তর কোনটা? স্যার যতটুকু উৎপাদন স্যার আমার চাহিদা মতো হবে স্যার, মানে স্যার আমি আশা করব। না না, যেখানে উৎপাদন স্তর, যেখানে গড় উৎপাদন খরচ কমে গিয়েছে, ওই যে 4 টাকায় কোথায় এসেছে? কোন স্তরে? কি পরিমাণ পণ্য উৎপাদনের সময় 4 টাকা এসেছে? আমি আবার বলি, একটু এক্সাম্পল তোমাদেরকে বলি। ধরে নাও যে 50টা উৎপাদন করেছে, তখন গড় উৎপাদন খরচ 6 টাকা হয়েছে। প্রত্যেকটার পেনের পেছনে উৎপাদন খরচ 6 টাকা গেছে। আবার যখন উৎপাদন বৃদ্ধি করে 70টা করেছে, 70টা, তখন গড় উৎপাদন খরচ প্রত্যেকটা পেনের পেছনে 5 টাকা হয়েছে। বলো খরচ কমেছে না বেড়েছে? কমেছে। আবার ধরো 80টা যখন উৎপাদন করেছে তখন গড় উৎপাদন খরচ 4 টাকা হয়েছে, অর্থাৎ প্রত্যেকটা পেনের পেছনে 4 টাকা হয়েছে। এবার আরো কমেছে না বেড়েছে? এবার ধরো 90টা যখন উৎপাদন করেছে তখন গড় উৎপাদন খরচ না কমে বৃদ্ধি পেয়েছে। এবার ধরো 6 টাকা হয়েছে। এবার গড় উৎপাদন খরচ 90টার জন্য 6 টাকা হয়েছে। তাহলে কোনটাতে আমরা কাম্য উৎপাদন স্তর বলবো? বলতে দেখি। আর 80টা যখন যখন 80টা উৎপাদন করেছে তখন গড় উৎপাদন খরচ প্রত্যেকটার পেছনে 4 টাকা হয়েছে। তাহলে আমরা তো চাই যেখানে কম খরচ হবে, যেখানে খরচ সর্বনিম্ন হবে, সেইটাই হচ্ছে আমাদের কাম্য উৎপাদন স্তর। এরপরে উত্তম শ্রম সম্পর্ক। উত্তম শ্রম সম্পর্ক মানে শ্রম ব্যবস্থাপনা সম্পর্ক। শ্রমিকদের সাথে ব্যবস্থাপনার একটি সুসম্পর্ক স্থাপন করতে হবে। শ্রমিকরা হচ্ছে বিভিন্ন দাবি দাওয়া আদায়ের জন্য মালিকদের বিপক্ষে আন্দোলন করছে, তাহলে এটা কি আমরা সুসম্পর্ক বলবো? সুসম্পর্ক বলবো? আন্দোলন, হরতাল, ধর্মঘট করছে শ্রমিকরা, তাহলে আমরা সুসম্পর্ক বলবো না। তাহলে সুসম্পর্ক বলবো হচ্ছে যখন শ্রমিক এবং মালিক, অর্থাৎ ব্যবস্থাপনার পর্যায়ে এবং শ্রমিকদের পর্যায়ের সাথে একটা সুসম্পর্ক স্থাপন হবে, অর্থাৎ শ্রমিকরা ব্যবস্থাপকদের জন্য কাজ করছে, আবার ব্যবস্থাপকরা শ্রমিকদের জন্য কাজ করছে, তাই না? তো এই দুটার মধ্যে যখন সুসম্পর্ক স্থাপন হবে তখন প্রতিষ্ঠানের উৎপাদন স্তর বৃদ্ধি পাবে। ঠিক আছে? কার কোনো প্রশ্ন আছে এই জায়গায়? উৎপাদনশীলতা বৃদ্ধির উপায় সবাই কি বুঝেছো? অলিদ স্যার, আগে স্যার এই যে কাম্য উৎপাদনশীলতার ক্ষেত্রে স্যার আরো কিছু এক্সাম্পল দিতে পারেন স্যার? হ্যাঁ, যে কেন আমার হ্যাঁ বলো,
আরো এক্সাম্পল দেওয়া সম্ভব। যেমন একটা ধরো আমার একটা রুমে, ধরে নাও যে আমার একটা ক্লাসরুমে 50 জন স্টুডেন্ট বসতে পারে। কতজন? 50 জন। 50 জন স্টুডেন্ট বসার জন্য একটি রুম তৈরি করতে ধরে নাও যে 50 টাকা খরচ হয়েছে আমার। সেখানে প্রথম 30 জন আসলো, তার 30 জন দিয়ে 50 জন ভাগ করো। আবার 40 জন আসলো, 40 জন দিয়ে 50 টাকাকে ভাগ করো। আবার আরো 10 জন আসলো, 50 জন দিয়ে 50 টাকাকে ভাগ করো। তাহলে কত আসবে বলো দেখি? গড় উৎপাদন খরচ কমবে না বাড়বে? 50 জনে কমেছে। এখন ধর আরো 10 জন এসেছে, তাহলে এবার বলো ওই 50 জনের জায়গায় কি আমি বসাতে পারবো? না স্যার। আর একটা রুম রেডি করতে হবে। তাহলে ওই রুমটা রেডি করতে আমার কত টাকা লাগবে? আরো 50 টাকা লাগবে। জি স্যার। তাহলে আগের রুমের 50, পরের রুমের 50, 100 টাকা ভাগ 60 জন। তাহলে এবার বলো দেখি গড় খরচ কি 1 টাকার বৃদ্ধি পাবে না কমবে? তুমি কি বুঝতে পেরেছো অনন? জি স্যার, বুঝেছি। 60 টাকাকে দেখো স্টুডেন্ট সংখ্যা বেড়েছে, এ পাশে আবার খরচ বেড়ে গিয়েছে। তাহলে যখন খরচ গিয়ে আমাদের 100 টাকা হলো, তখন 60 দিয়ে তুমি 100 টাকাকে ভাগ করতে হবে, কারণ 60 দিয়ে আর 50 কে ভাগ করতে পারবে না। এখন 2 রুমে বসে স্টুডেন্ট। ক্লিয়ার তোমাদের কাছে? জি স্যার, ক্লিয়ার। হ্যাঁ, এটা আরো সুন্দর করে বোঝানো যেত যদি বোর্ডে আমাদের আসা যেত। ওকে, তাহলে তোমরা বাড়িতে কি কাজ করবে? আমি কিন্তু এটা স্ক্রিনশট দিয়ে দিচ্ছি, এটা ডাউনলোড করে রাখবে এবং বাসায় এইটুকু লিখে প্র্যাকটিস করবে। এইটুকুই করবে। কি করবে? উৎপাদনশীলতা কাকে বলে, উৎপাদনশীলতার প্রকারভেদ সমূহ, সংজ্ঞা, উৎপাদনশীলতার প্রকারভেদ। ওই যে কিসের উৎপাদনশীলতা? শ্রমের, যন্ত্রের, অর্থের, কাঁচামালের, তাই না? মোট আর হচ্ছে আর্থিক উৎপাদনশীলতা। এগুলো সংজ্ঞা এবং সূত্র মুখস্থ লিখতে হবে। আর উৎপাদনশীলতা পরিমাপের পদ্ধতি আলোচনা তোমার বইয়ের শেষে দেখবে, চ্যাপ্টারের শেষে কিছু গাণিতিক সূত্র দেওয়া আছে, এগুলো দেখে দেখে প্র্যাকটিস করবে। ঠিক আছে? ওকে, তাহলে তোমরা আজকে বাসায় ভালো করে প্র্যাকটিস করো। তোমাদেরকে ধন্যবাদ। ক্লাসের টাইম শেষ। ওকে স্যার, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম।